সহজলেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার অল সাবজেক্ট অর্থাৎ সমস্ত বিষয়ের বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইংরেজি, গণিত, ঠিক আছে, এই প্রত্যেকটি বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি করে নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্টের এই প্রতিটি বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং নমুনা প্রশ্নপত্রগুলোর উত্তর আমরা এই ভিডিও থেকে দেখে নিই। ঠিক আছে, তো তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ঠিক আছে, এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত পিডিএফগুলো যদি তোমরা পেতে যাও তাহলে সহজলেশন অ্যাপটিকে ইনস্টল করবে ফোনে, সেখানে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। তো চলো পরপর আমরা সমস্ত সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং প্রশ্নপত্রগুলো দেখে নিই। তো প্রথমে আমরা বাংলা সাবজেক্টে তোমাদের সিলেবাস, ঠিক আছে, এবং নাম্বার বিভাজন আর নমুনা প্রশ্নপত্র দেখব। তো বাংলা বিষয়ে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে যে সমস্ত গল্প কবিতাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ছন্দে শুধু, কান রাখো, ঠিক আছে, প্রথম যেটা, এরপর হচ্ছে পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, 21-এর কবিতা, ঠিক আছে, আত্মকথা, এরপর আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা, ঠিক আছে, এই সমস্ত গল্প কবিতাগুলো তোমরা ভালোভাবে পড়বে। এছাড়া রয়েছে তোমাদের মাকু যে সহায়ক পাঠ রয়েছে সেখানে প্রথম আর দ্বিতীয় অধ্যায়টা রয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভাষা চর্চা যে ব্যাকরণ বই তোমাদের আছে সেখানে বাংলা ভাষার শব্দ, ঠিক আছে, এই অংশটা তোমরা পড়বে। তো এগুলো হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে রয়েছে, এগুলো তোমাদের ভালোভাবে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এরপর তোমাদের নাম্বার বিভাজন দেখে নাও। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে সাধারণত 15 নম্বর পরীক্ষা নেওয়া হয় এবং 30 মিনিট সময় দেওয়া থাকে সেখানে। তো প্রথমে তোমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে, ঠিক আছে, এমসিকিউ মানে যেগুলো সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হয়, প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া থাকে। সেখানে তোমাদের গদ্য থেকে দেওয়া থাকবে একটি, কবিতা থেকে থাকবে একটি, আর ব্যাকরণ থেকে থাকবে দুটি, টোটাল 4টি দেওয়া থাকবে এমসিকিউ প্রশ্ন। এরপর এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে যেগুলোর এক কথায় উত্তর লিখতে হয়, ঠিক আছে, এর মানও হচ্ছে 1 নম্বর করে। এখানে গদ্য থেকে থাকবে একটি, আর কবিতা থেকে থাকবে একটি, ব্যাকরণ থেকে থাকবে 3টি, আর সহায়ক পাঠ তোমাদের মাকু যেটা সেখান থেকে থাকবে 2টি। তো টোটাল 7টি থাকবে এসএকিউ প্রশ্ন। এরপর 2 নম্বর মানের প্রশ্ন থাকবে 2টি, একটা হচ্ছে কবিতা থেকে, একটা হচ্ছে গদ্য থেকে একটা, কবিতা থেকে একটা, ঠিক আছে, সাধারণত 2টি করে দেওয়া থাকে, 1টি করে লিখতে হয়, টোটাল 4 নম্বর, ঠিক আছে। তো 4 আর 7 11, 4 হচ্ছে 15, এইভাবে 15 নম্বর প্রশ্ন কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দেওয়া হবে, ঠিক আছে। তো চলো এখন আমরা নমুনা প্রশ্ন পত্রটা দেখে নিই এবং এর উত্তরগুলো কী হবে সেগুলো কিন্তু আমরা পরপর দেখব। তো প্রথমে দেখো 1 নম্বর দাগে কী দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 4টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটি প্রশ্নের মানে 1 নম্বর করে। 1 নম্বর দাগে কী বলা হচ্ছে, পাগলা গণেশ গল্পে ব্যতিক্রমী চরিত্র হলে, এখন অপশান দেওয়া আছে গণেশ, গণেশের স্ত্রী, পুলিশম্যান, আর হচ্ছে গণেশের মেয়ে। তো পাগলা গণেশ গল্পে যেটা ব্যতিক্রমী চরিত্র সেটা হচ্ছে গণেশ, ঠিক আছে, অপশান কয়টা সঠিক উত্তর এখানে হবে। এরপর 2 নম্বর হচ্ছে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ। পরমাদ শব্দটির অর্থ কি, এখানে অপশান দেওয়া আছে পরম স্বাদ, পরম আরাধ্য, আর হচ্ছে পরমার্থ, আর দেওয়া হচ্ছে ভুল। তো পরমাদ শব্দের অর্থ হচ্ছে ভুল, ঠিক আছে, অপশান ঘ এখানে সঠিক উত্তর হবে। 3 নম্বর দেখে বাংলা শব্দ ভাণ্ডারের যেসব শব্দ সংস্কৃত শব্দ ভাষা থেকে অপরিবর্তিতভাবে প্রবেশ করেছে সেগুলি হলো তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, না দেশি শব্দ। তো সঠিক উত্তর কী হবে, যে সমস্ত শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে সেগুলো হচ্ছে তৎসম শব্দ। নেক্সট হচ্ছে যেটি মিশ্র শব্দের উদাহরণ সেটি হচ্ছে কি, আলু, ঢেকি, হেডমাস্টার, হেড পণ্ডিত। তো মিশ্র শব্দ হচ্ছে এদের মধ্যে হেড পণ্ডিত, এটা হচ্ছে মিশ্র শব্দ। এরপর দেখুন 2 নম্বর দাগে দেওয়া আছে যেটা, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপ উত্তর দাও, পূর্ণবাক্য উত্তর লিখতে হবে, ঠিক আছে, 1 × 7 = 7। 2-1 কী দেওয়া আছে, হুমায়ুনের সমাধি নির্মাতাকে কুতুব মিনারের কথা পদ্যাংশের লেখক ঘোরেলো বলেছেন কেন। তো উত্তর কি হবে না, হুমায়ুনের সমাধি নির্মাতা হুমায়ুনের ইমারতটিকে সম্পূর্ণ মিনারিকা ছাড়া নির্মাণ করেছেন, তাই লেখক একে ঘোরেলো বলেছেন, ঠিক আছে, এইভাবে উত্তরটা লিখবে, 1 নম্বর মানের প্রশ্ন। নেক্সট দেখো 2 নম্বর দেখো ছন্দ শোনা যায় না, কখন কবির ভাবনায় ছন্দ শোনা যায় না। উত্তর কি হবে না, দ্বন্দ্ব ভুলে ছন্দে মন না দিলে ছন্দ শোনা যায় না। নেক্সট হচ্ছে তদ্ভব শব্দ কাকে বলে। তো উত্তরটা আমি লিখবো এখানে, যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তর পার হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে তাদের তদ্ভব শব্দ বলে, ঠিক আছে, যেমন হচ্ছে মৎস্য থেকে মাছ, ঠিক আছে। পরের প্রশ্নগুলো দেখো, 2 নম্বর দেখে 2টি খণ্ডিত শব্দের উদাহরণ দাও। তো এখানে আমরা উত্তর লিখবো টেলিফোন থেকে ফোন আর মাইক্রোফোন থেকে মাইক, এগুলো হচ্ছে খণ্ডিত শব্দ, ঠিক আছে, অর্থাৎ যে শব্দগুলো খণ্ডন হয়েছে আর কি, ঠিক আছে। এখানে টেলিফোন শুধু ফোনটা এসেছে, মাইক্রোফোনে শুধু মাইকটা এসেছে, ঠিক আছে, এইভাবে। নেক্সট প্রশ্ন
2-এর 5 নম্বর দেখা, নিচের শব্দগুলি কি জাতীয় শব্দ? ঠিক আছে, এখানে দেওয়া হচ্ছে ছিঁড়ি আর চা, এগুলো কি জাতীয় শব্দ? ছিঁড়িটা হচ্ছে একটি তৎসম শব্দ আর চা হচ্ছে একটি চীনা শব্দ। ঠিক আছে, এরপর মাকু উপন্যাসে আম্মা কে ছিলেন? তো আমরা উত্তরটা লিখবো, মাকু উপন্যাসে আম্মা ছিলেন সোনাটিয়ার বাপির ধাইমা। ঠিক আছে, অর্থাৎ সোনাটিয়ার বাবার ধাইমা ছিলেন। এরপর 2-এর 7 নম্বর, ঘড়িওয়ালার তৈরি মাকু কি কি কাজ করতে পারতো? তো ঘড়িওয়ালার তৈরি মাকু কি কি কাজ করতে পারতো? মাকু গান গায়, ঠিক আছে, নাচে, অঙ্ক কষে, হাতুড়ি পেটে, ঠিক আছে, দড়ির জট খোলে, পেরেক ঠোকে, ইস্ত্রি চালায়, রান্না করে, কাপড় কাচে, সেলাই কল চালায়, এই সমস্ত কাজগুলো মাকু কিন্তু করতে পারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 3 নম্বরে দেখেন, নিচের প্রশ্নগুলির ব্যাখ্যা ভিত্তিক উত্তর দাও। 2 থেকে 4টি বাক্যের মধ্যে উত্তর লিখতে হবে এখানে। ঠিক আছে, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 2 2 4 নম্বর দেওয়া আছে। তো 3-এর 1-এ দেওয়া আছে 21-এর কবিতায় কোন সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে এবং কেন? তো উত্তর কি হবে না, 21-এর কবিতায় পাখি সব করে রব, রাতি পোহাইল, কারণে কুসুম কলি সকলে ফুরিল, এই কবিতার সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে। ঠিক আছে, এই কবিতাটিকে কেন বলা হয়েছে না, মন্ত্র মানুষকে মুগ্ধ করে, ঠিক আছে, মনকে এক ধরনের স্বর্গীয় অনুভূতি ও ভালো লাগায় ভরিয়ে তোলে। এই পংক্তি পাঠিয়ে সেই মুগ্ধতা ও অনুভূতি ও ভালো লাগা ফিরে আসে বলে এর সুরকে মন্ত্রের। ঠিক আছে, এভাবে উত্তরটা লিখবেন। পরের প্রশ্ন হচ্ছে, এর সঙ্গে অথবা দিয়ে একটা প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটা লিখতে হবে। বলা হচ্ছে, রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে, কবির এমন বক্তব্যের কারণ কি? উত্তর লিখবো আমরা, কবি শিল্পী রং আর তুলি দিয়ে প্রকৃতির ছবি আঁকছেন বলে রং তুলিরা বেজায় খুশি। ঠিক আছে, কেন খুশি না, এই জন্য খুশি যে যেহেতু প্রকৃতির রং তুলি নিয়ে কবি প্রকৃতির ছবি আঁকছেন রং তুলি নিয়ে। ঠিক আছে, এরপর লিখবো, এরপরের প্রশ্ন হচ্ছে 3-এর 2 নম্বর, মেঘের ছবি আঁকতে গিয়ে হবে। ঠিক আছে, আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন? ঠিক আছে, তো উত্তর লিখবো আমরা, বেকুব শব্দের অর্থ হলো বোকা। ঠিক আছে, যদি তোমাদের শর্ট প্রশ্ন দেওয়া বেকুব শব্দের অর্থ কি, তাহলে কি লিখবে না, বেকুব শব্দের অর্থ হচ্ছে বোকা। একদিন খোকন দেখলো আকাশে একটা মেঘ হাতির চেহারা নিয়েছে। ঠিক আছে, কিন্তু খোকন মেঘের ছবি আঁকার পর, অর্থাৎ হাতির ছবি আঁকার পর, ঠিক আছে, আকাশের দিকে তাকিয়ে মেলাতে চাইলো, কিন্তু দেখলো হাতি নেই, হাতিটা এর মধ্যে কুমিরের মতো হয়ে গেছে এবং সেই কুমিরটি যেন শুয়ে আছে। এই দেখে খোকন বেকুব হয়ে গিয়েছিল বা বেকুব হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ একদিন আকাশে কি হয়েছিল, একটা হাতির মতো আকার ধারণ করেছিল মেঘটা, সেই মেঘের ছবিটা যখন আঁকতে গেল, তখন ছবিটা আঁকার পর খোকন দেখলো সেটা কিন্তু আর হাতি নেই, সেটা অলরেডি কুমির হয়ে গেছে। ঠিক আছে, এই দেখেই খোকন বেকুব হয়ে গিয়েছিল। এরপর হচ্ছে অথবা দিয়ে, ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয় শিল্পী রামকিঙ্করের সঙ্গে বর্ণ পরিচয় হয়েছিল কিভাবে? ঠিক আছে, ছবির বর্ণ পরিচয় হয়েছিল কিভাবে? শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে বর্ণ পরিচয় হয়েছিল কিভাবে? উত্তর লিখবো আমরা, ছোটবেলা থেকেই রামকিঙ্করের চোখে পড়তো তাদের বাড়ির দেওয়ালে টাঙানো নানা দেবদেবীর ছবি। ঠিক আছে, তখন থেকেই ছবির প্রতি তার টান। ছোটবেলায় দেখা সেই সব ছবি তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে কপি করতেন। এভাবেই ভিজুয়াল আর্টের সঙ্গে শিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণ পরিচয়। এভাবে কিন্তু উত্তরটা লিখবে। প্রশ্ন দেখো, এর সঙ্গে অথবা দিয়ে যেটা রয়েছে, কুতুব মিনারের গঠনে হিন্দু মুসলিম সংস্কৃতির মিলনের যে চেহারাটি ধরা পড়েছে সেটা লিখতে হবে। ঠিক আছে, তো উত্তর লিখবো আমরা, কুতুব মিনারের গঠনে হিন্দু ও মুসলিম এই দুই ধরনের ধর্মের সংস্কৃতির মিলনের ছাপ স্পষ্ট। বাঁশি ও কোণের উপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমর বন্ধের মতো বেষ্টন করে আছে সারি সারি লতাপাতা, ফুলের মালা, চক্রের নকশা, যা হিন্দু সংস্কৃতির চিহ্ন। আবার এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবি লেখা। ঠিক আছে, যা মুসলমান সংস্কৃতির পরিচায়ক। এইভাবেই মিনারটির গঠনে হিন্দু মুসলমান উভয় সংস্কৃতির ছাপই স্পষ্ট হয়ে উঠেছে। ঠিক আছে, এরপর দেখো, আমরা দেখবো তোমাদের ইতিহাস সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং নমুনা প্রশ্নপত্রটি। ঠিক আছে, তো প্রথমে আমরা সিলেবাসটি দেখে নিচ্ছি, তোমাদের কী ধরনের সিলেবাস রয়েছে ইতিহাসের মধ্যে। তো প্রথমে তোমাদের ইতিহাসে যে 2 নম্বর অধ্যায়টা দেওয়া আছে, ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এই অধ্যায়টা রয়েছে। নেক্সট 3 নম্বর হচ্ছে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। তো এই দুটি অধ্যায় তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে রয়েছে। এই অধ্যায় দুটি তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের কী ধরনের প্রশ্ন পরীক্ষা দেওয়া হবে। তো এখানে তোমাদের সাধারণত 15 নম্বর পরীক্ষা নেওয়া হবে এবং 30 মিনিট সময় দেওয়া থাকবে। তো প্রথম যে অধ্যায়টি রয়েছে এখান থেকে তোমাদের 2টি এমসিকিউ দেওয়া থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে 1টি এমসিকিউ। তো টোটাল 3টি এমসিকিউ দেওয়া থাকবে, এগুলোর মান 1 নম্বর করে। ঠিক আছে, এবং এসএকিউ দেওয়া থাকবে 1টি প্রথম যে অধ্যায় সেটা থেকে।
দ্বিতীয় অধ্যায়টা থেকেও কিন্তু একটি দেওয়া থাকবে, টোটাল দুটি এসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, এরপর 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে। প্রথম যে অধ্যায় সেটা থেকে একটা, অর্থাৎ 2 নম্বর অধ্যায় থেকে একটা এবং 3 নম্বর অধ্যায় থেকে একটা, দুটি দেওয়া থাকবে। দুটির মধ্যে তোমরা যে কোনো একটি লিখতে হবে, দেখে 2 নম্বর। ঠিক আছে, এরপর 3 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে। এই যে 2 নম্বর অধ্যায় সেখান থেকে একটা আর 3 নম্বর অধ্যায় থেকে একটা দেওয়া থাকবে, দুটি দেওয়া থাকবে এবং দুটির মধ্যে লিখতে হবে কটি, তোমাদের একটি লিখতে হবে। ঠিক আছে, এরপর থাকবে 5 নম্বর মানের প্রশ্ন, একটি দেওয়া থাকবে 2 নম্বর অধ্যায় থেকে, একটি দেওয়া থাকবে 3 নম্বর অধ্যায় থেকে। ঠিক আছে, সেখান থেকে তোমাদের লিখতে হবে যে কোনো একটি, দুটি দেওয়া থাকবে যে কোনো একটি লিখতে হবে। তো 5 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে একটা, 3 নম্বর মানের লিখতে হবে একটা, 2 নম্বর মানের একটা লিখতে হবে আর দুটি এসিকিউ, 3টি এমসিকিউ। ঠিক আছে, টোটাল 15 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। তো চলো কি ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হয় পরীক্ষা সেগুলো দেখে নিই এবং এর উত্তরগুলো কিন্তু আমরা দেখব। 1 নম্বর দেখো এখানে দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 নম্বর। পরের দাগে দেওয়া আছে, ত্রিশক্তি সংগ্রামে জড়িয়ে পড়েছিল পাল, কৈবর্ত সেন, পাল, গুর্জর প্রতিহার, রাষ্ট্রকূট, চোল, পাল আর রাষ্ট্রকূট। 3টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তরটি যেটা হবে পাল, গুর্জর প্রতিহার আর রাষ্ট্রকূট। ঠিক আছে, এই 3টি শক্তি ত্রিশক্তি সংগ্রামে জড়িয়ে পড়েছিল। পরের দাগে দেওয়া আছে, চোল রাজ্য প্রতিষ্ঠাকরণকে প্রথম রাজেন্দ্র চোল, বিজয়ালাল। এরপর দেওয়া আছে প্রথম রাজরাজ। সঠিক উত্তর হচ্ছে বিজয়ালাল হবে। ঠিক আছে, চোল রাজ্যের প্রতিষ্ঠাতা। 3 নম্বর গয়ের দাগে দেওয়া আছে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1206 খ্রিস্টাব্দে, 1192 খ্রিস্টাব্দে, 1226 খ্রিস্টাব্দে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল আমাদের 1192 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে এক কথায় উত্তর দাও, 1 × 2 = 2। এখানে দেওয়া আছে শশাঙ্কের কি ধর্মীয় বিশ্বাস ছিল। উত্তর হবে শশাঙ্ক শৈব বা শিবের উপাসক ছিলেন। ঠিক আছে, শশাঙ্ক শিবকে বিশ্বাস করতেন। নেক্সট, বল্লাল সেনের লেখা একটি বইয়ের নাম লেখো। তো বল্লাল সেনের লেখা একটি বইয়ের নাম হচ্ছে দান সাগর। ঠিক আছে, এরপর দেখো 3 নম্বর দাগের প্রশ্ন, 2-3টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো, প্রশ্নের মান 2 নম্বর। তো এখানে প্রথমে দেওয়া হচ্ছে গৌড়তন্ত্র বলতে কি বোঝো। উত্তর লিখব, শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় গৌড়তন্ত্র। ঠিক আছে, এই ব্যবস্থায় রাজ্যের কর্মচারী ও আমলারা একটি নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল। ঠিক আছে, এরপর হচ্ছে ক্ষয়ের দাগে, ব্রাহ্মণদের জমিদানের ফলে কি পরিবর্তন ঘটেছিল। তো চোল রাজ্যে ব্রাহ্মণদের কিছু ব্রহ্মদেয় অর্থাৎ নিষ্কর জমি দান করা হতো। কাবেরী উপত্যকায় ব্রাহ্মণদের এই ব্রহ্মদেয় জমি দানের ফলে ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃত্বে বহু নতুন গ্রামের পত্তন ঘটেছিল। ঠিক আছে, বা গ্রামের উৎপত্তি হয়েছিল। ঠিক আছে, এখান থেকে তোমাদের যে কোনো একটি লিখতে হবে, 2টি প্রশ্ন দেওয়া আছে, আমরা 2টির উত্তর কিন্তু এখানে করে দিলাম। এরপর দেখো পরের প্রশ্ন, 4 নম্বর দেখে 4-5টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখো, প্রশ্নের মান 3 নম্বর। পরের দাগে দেওয়া আছে টিকা লেখো কৈবর্ত বিদ্রোহ। তো কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আমাদের লিখতে হবে। বাংলায় পাল শাসনের 11 শতকের দ্বিতীয় ভাগে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। ঠিক আছে, কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে এই বিদ্রোহের বিবরণ রয়েছে। নেক্সট আমরা পয়েন্ট করে লিখছি বিদ্রোহী এবং বিদ্রোহ। এই বিদ্রোহের 3 জন নেতা ছিলেন, তারা হচ্ছেন কারা, দিব্য বা দিব্যক। ঠিক আছে, রুদক আর হচ্ছে ভীম, এই 3 জন। পাল রাজা দ্বিতীয় মহিপালের শাসনকালে দিব্য ছিলেন পাল রাষ্ট্রের কর্মচারী। পালদের দুর্বলতার সুযোগে তিনি বিদ্রোহ করেন। ঠিক আছে, তবে এই বিদ্রোহ কত বড় আকার ধারণ করেছিল অথবা কতজন সামন্ত এই বিদ্রোহে যোগ দিয়েছিলেন তার বিশদ বর্ণনা পাওয়া যায় না। ঠিক আছে, পরের পয়েন্ট করে আমরা লিখবো নাম্বার বি দিয়ে, বিদ্রোহের বিস্তার। ঠিক আছে, দ্বিতীয় মহিপাল বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হয়েছিলেন। দিব্য বরেন্দ্র দখল করে সেখানকার রাজা হয়ে বসেন। ঠিক আছে, দিব্য সেখানকার রাজা হয়ে বসেন। এরপর নাম্বার সি হচ্ছে বিদ্রোহ দমন। কৈবর্ত নেতা দিব্য, রুদক ও ভীমের শাসনের ফলে পাল রাজাদের শাসন উত্তর বিহার ও উত্তর পশ্চিম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়েছিল। রামপাল বাংলা ও বিহারের সমস্ত সামন্ত নায়কের সাহায্যে ভীমকে পরাজিত ও নিহত করে বরেন্দ্র অঞ্চল উদ্ধার করেন। ঠিক আছে, তবে এই বিদ্রোহ পাল শাসনের শেষ দিকে কেন্দ্রীয় শক্তির দুর্বলতা স্পষ্ট করে দেয়। এইভাবে কিন্তু আমরা লিখলাম কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে। এরপর টিকা লেখো দেওয়া আছে এখানে, দীপঙ্কর শ্রীজ্ঞান, যে কোনো একটা লিখতে হবে, আমরা 2টি কিন্তু এখানে লিখছি। তো দীপঙ্কর শ্রীজ্ঞান সম্পর্কে লিখতে হবে। দীপঙ্কর শ্রীজ্ঞান অর্থাৎ অতীশ দীপঙ্কর, ঠিক আছে, ছিলেন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যক্ষ। ঠিক আছে, বা বিক্রমশীল মহাবিহারের একজন অধ্যক্ষ ছিলেন। তিনি 980 খ্রিস্টাব্দে বঙ্গাল অঞ্চলের বিক্রমণিপুরে, ঠিক আছে, বিক্রমণিপুরের বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। ওকে, এরপর লিখছি আমরা বাল্যকালে
অদন্তিপুরী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। পরে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শীল রক্ষিতের নিকট বৌদ্ধ ধর্মের দীক্ষা গ্রহণ করেন এবং শ্রীজ্ঞান উপাধিতে ভূষিত হন। তিনি বহুকাল তিব্বতে ছিলেন। ঠিক আছে, নেক্সট আমরা লিখছি তিব্বতীদের কাছে তিনি অতীশ বা জ্ঞানী নামেই পরিচিত ছিলেন। 19 বছর বয়সে বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ হন। সেখানে তিনি কিছুদিন অধ্যাপনা করেন। ঠিক আছে, পরে তিব্বতের রাজা জ্ঞান প্রভের অনুরোধে তিনি তিব্বতে যান। সেখানে 13 বছর ধরে মহাযান বৌদ্ধ ধর্মমত প্রচার করেন। জীবনের শেষ সময় তিনি সেখানেই অতিবাহিত করেন। ঠিক আছে, এই মহান শিক্ষাবিদ 105 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। অতীশ দীপঙ্কর বৌদ্ধ ধর্মের উপর 200টি অমূল্য গ্রন্থ রচনা করেন। তার বিখ্যাত গ্রন্থ হলো বজ্রযান সাধন। ঠিক আছে, এইভাবে আমরা অতীশ দীপঙ্কর সম্পর্কে একটি টিকা লিখলাম। নেক্সট হচ্ছে 5 নম্বর দেখে 8-10টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। তো এখানে প্রথমে দেওয়া আছে কয়েক দেখে শশাঙ্ক সম্পর্কে আলোচনা করুন। আমরা উত্তর লিখছি শশাঙ্ক বাংলা ও শশাঙ্ক গুপ্ত সম্রাট মহাসামন্তের অধীনে একজন সামন্ত ছিলেন। ঠিক আছে, পরবর্তীকালে 606 খ্রিস্টাব্দে শশাঙ্ক স্বাধীন গৌড়ের শাসক হন। নেক্সট হচ্ছে এর রাজ্য বিস্তার, শশাঙ্কের রাজ্য বিস্তার সম্পর্কে লিখছি। শশাঙ্কের আমলে গৌড়ের ক্ষমতা আরও বেড়েছিল। তার রাজত্ব উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সমগ্র গৌড়, মগধ, বুদ্ধগয়া, কঙ্গদ, ওড়িশাকে তিনি নিজ অধিকারে আনতে পেরেছিলেন। ঠিক আছে, তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। ঠিক আছে, এরপর পরের পয়েন্টে লিখছি শশাঙ্কের কৃতিত্ব। শশাঙ্কের হাতে মৌখরী রাজা গ্রহবর্মণ ও পুষ্যভূতি রাজা রাজ্যবর্ধন পরাজিত ও নিহত হয়েছিলেন। ঠিক আছে, পরবর্তী থানেশ্বরের শাসক হর্ষবর্ধন শশাঙ্ককে উচিত শিক্ষা দিতে কামরূপের রাজা ভাস্কর বর্মার সঙ্গে মিত্রতা স্থাপন করলেও শশাঙ্ককে পর্যদস্তু করা তার পক্ষে সম্ভব হয়নি। অবশেষে 637 খ্রিস্টাব্দে শশাঙ্ক মারা যান। ঠিক আছে, এইভাবে আমরা শশাঙ্ক সম্পর্কে কিন্তু লিখলাম। ওকে, তো এরপর দেখো খয়ের দেখা যেটা দেওয়া আছে, রাজা লক্ষণ সেনের রাজসভা সাহিত্য চর্চার পরিচয় দাও। আমরা উত্তর লিখব সুকবি ও সাহিত্যের অনুরাগী সেন রাজা লক্ষণ সেনের রাজসভা অলঙ্কৃত করেছিলেন জয়দেব, গোবর্ধন, উমাপতিধর, ধৈ এবং শরণ নামক গুণীজনেরা। এই পাঁচজন কবি একত্রে পঞ্চরত্ন নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, তো যদি বলা হয় পঞ্চরত্ন বলতে কী বোঝায়, তাহলে কিন্তু তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবেন। এরপর হচ্ছে লক্ষণ সেনের সভাকবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন? কবি জয়দেব ছিলেন। ঠিক আছে, তার রচিত গীত গোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমলীলা। কবি ধৈ লিখেছিলেন পবনদূত কাব্য। উমাপতি ধরের ভদ্রচূড় রচিত ছিল একটি অন্যতম বিখ্যাত গ্রন্থ। এছাড়া লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ বৈদিক নিয়ম বিষয়ে রচনা করেছিলেন ব্রাহ্মণ সর্বস্ব ও মীমাংসা সর্বস্ব নামক দুটি গ্রন্থ। ঠিক আছে, দেখে নেব তোমাদের ভূগোল বিষয়ের। ঠিক আছে, সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র। তো প্রথমে সিলেবাসটি তোমাদের দেখে নাও, কী ধরনের সিলেবাস রয়েছে তোমাদের ভূগোল বিষয়ে। এখানে তোমাদের প্রথম যে অধ্যায়টি দেওয়া আছে পৃথিবীর গতি। ঠিক আছে, এটা তোমাদের রয়েছে প্রথম ইউনিট টেস্টের মধ্যে। 2 নম্বর অধ্যায় হচ্ছে ভূপৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয়, এটা রয়েছে। আর 3 নম্বর হচ্ছে বায়ুচাপ। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে এশিয়া মহাদেশ। তো এই 4টি অধ্যায় তোমাদের রয়েছে কিন্তু প্রথম ইউনিট টেস্টের মধ্যে। প্রতিটি অধ্যায় কিন্তু তোমরা ভালোভাবে পড়বে। ঠিক আছে, এরপর কী ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে দেখো। সাধারণত 15 নম্বর পরীক্ষা নেওয়া হবে, 30 মিনিটে কিন্তু সময় দেওয়া থাকবে। এখানে তোমাদের প্রথম যে অধ্যায় রয়েছে সেখান থেকে একটি এমসিকিউ দেওয়া থাকবে, পরের অধ্যায় থেকে একটি এমসিকিউ দেওয়া থাকবে। নেক্সট সেখান থেকে এমসিকিউ, কিন্তু বায়োচাপ থেকে এমসিকিউ এখানে দেওয়া থাকছে না। আর এশিয়া মহাদেশ থেকে একটা এমসিকিউ দেওয়া থাকবে। টোটাল 3টি এমসিকিউ দেওয়া থাকবে। এসিকিউ থাকবে তোমাদের হচ্ছে বায়োচাপ থেকে একটা, আর হচ্ছে এশিয়া মহাদেশ থেকে একটা, 2টি এসিকিউ দেওয়া থাকবে। আর 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে একটা। ঠিক আছে, সাধারণত 2টি দেওয়া থাকে, তোমাদের একটা লিখতে হবে। প্রতিটি অধ্যায় থেকে তোমার কিন্তু বড় প্রশ্ন ছোট প্রশ্ন সবই পড়বে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের 3 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে হচ্ছে এখান থেকে 2টি দেওয়া থাকে, যে কোনো একটা লিখতে হবে। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন 2টি দেওয়া থাকে, একটা লিখতে হবে। ওকে, টোটাল 15 নম্বর প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া থাকবে। তো চলে এখন একটি নমুনা প্রশ্নপত্র আমরা দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হবে। এখন 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিলে 1 × 3 = 3। পরের দিকে দেওয়া আছে উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হচ্ছে 21শে মার্চ, 21শে জুন না 22শে ডিসেম্বর। তো উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হচ্ছে 21শে জুন। ঠিক আছে, এরপর খয়ের দিকে ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমা 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, আর এরপর দেওয়া আছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। তো ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। নেক্সট হচ্ছে পিত নদী বলা হয় ইয়াংসি, আমুর, হোয়াংহো না সিকিয়াং। তো সঠিক উত্তর হবে হোয়াংহো নদীকে বলা হয় পিত নদী। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 2 নম্বর দাগে এক কথায় উত্তর দাও 1 × 2 = 2।
কয়ের দাগে কী দেওয়া আছে, এশিয়া মহাদেশের উষ্ণতম স্থানের নাম লেখো। তো এশিয়া মহাদেশের উষ্ণতম স্থানের নাম হচ্ছে পাকিস্তানের জেকোবাবাদ। নেক্সট হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম, কিন্তু বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। ঠিক আছে, পরের প্রশ্নগুলো দেখো 3 নম্বর থেকে অনধিক 30 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। তো এখানে প্রথমে কয়ের দাগে দেওয়া আছে টিকা লেখো অপসূর ও অনসূর অবস্থান। ঠিক আছে, তো অপসূর অবস্থান কি, 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিলোমিটার। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। ঠিক আছে, আর অনসূর অবস্থান হচ্ছে 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিলোমিটার। একে পৃথিবীর অনসূর অবস্থান বলা হয়। ঠিক আছে, এরপর দেখো 3 খ নম্বর দাগে অধিবর্ষের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। তো অধিবর্ষ বলতে কী বুঝি আমরা, না পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বা পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। ঠিক আছে, কিন্তু 365 দিনে 1 বছর ধরা হয়। ঠিক আছে, এখন 6 ঘন্টা সময় অতিরিক্ত থেকে যায়। এই 6 ঘন্টাকে প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে একদিন বাড়িয়ে ফেব্রুয়ারি মাসটিকে 29 দিন ধরা হয়। ঠিক আছে, অর্থাৎ 4 × 6 = 4 × 6 = 24, একদিন বাড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, এই বছরটিকে 366 দিনে বছর ধরা হয়, একে লিপ ইয়ার বলা হয় বা অধিবর্ষ বলা হয়। সাধারণভাবে খ্রিস্টাব্দ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে, ঠিক আছে, তবে সেই বছরকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলা হয়। ঠিক আছে, অর্থাৎ যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একদিন বাড়িয়ে দেওয়া হয়, 28 দিন থেকে 29 দিন করা হয়, সেই বছরটি হচ্ছে লিপ ইয়ার বা অধিবর্ষ। ঠিক আছে, এই প্রশ্ন 4 নম্বর দেখে অনধিক 50 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। পরের দিকে দেওয়া আছে এশিয়ার নিরক্ষীয় জলবায়ু কিভাবে এই অঞ্চলের উদ্ভিদকে প্রভাবিত করেছে। ঠিক আছে, তো আমরা উত্তর লিখবো এখানে নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশের নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী, না 1 নম্বর হচ্ছে নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সারা বছর অধিক উষ্ণতা থাকে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে প্রতিদিন শীতকালে পরিচালন বৃষ্টিপাত হয় এই অঞ্চলে, এখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে এরপর আমরা লিখছি স্বাভাবিক উদ্ভিদের উপর প্রভাব। ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিত বা চিরসবুজ গাছ দেখা যায়। ঠিক আছে, যেমন মেহগিনি, রোজউড, আয়রনউড, সেগুন, রবার, ঠিক আছে, সিঙ্কোনা প্রভৃতি উদ্ভিদগুলো দেখা যায়। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, এখানে ক্ষয়ের দাগে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লিখতে হবে আমাদের। ঠিক আছে, তো আমরা এখানে লিখছি অক্ষরেখা, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। তো 1 নম্বর পার্থক্য কিনা, অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমা রেখাগুলি হচ্ছে পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত। 2 নম্বর অক্ষরেখাগুলি হচ্ছে একটি পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলি হচ্ছে একটি অর্ধবৃত্ত। অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখার দিকে ক্রমশ কমতে থাকে আর প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য হচ্ছে সমান। ঠিক আছে, এভাবে আমরা 3টি পার্থক্য লিখলাম অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা সম্পর্কে। এরপর 5 নম্বর দেখো অনধিক 80 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। তো প্রথমে কি দেওয়া আছে, কয়ের দাগে বায়ুচাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, তো বায়ুচাপের পার্থক্যের কারণ কি, বায়ুচাপের আমরা লিখছি প্রথমে কয়ের দাগের প্রশ্নের উত্তর দেয়। বায়ুচাপের পার্থক্যের কারণগুলি হলো 1 নম্বর হচ্ছে বায়ুর উষ্ণতা। বায়ুর উষ্ণতা বায়ুচাপের পার্থক্যের প্রধান কারণ। ঠিক আছে, সূর্য চাপে বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলি গতিশীল হয়ে পড়ে ও পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে, ফলে বায়ুর হালকা হয় ও প্রসারিত হওয়ায় বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ুর চাপও কম হয়। আবার বায়ু শীতল হলে সংকুচিত এবং ঘনত্ব বেড়ে যাওয়ায় বায়ুর চাপ বাড়ে। এ কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি ও উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম। ঠিক আছে, অর্থাৎ উষ্ণতা বেশি হলে বায়ুর চাপ কম হবে এবং উষ্ণতা যদি কম হয় সেখানে বায়ুর চাপ বেশি হবে। ঠিক আছে, এর পরের পয়েন্ট আমরা লিখছি কি, হ্যাঁ 2 নম্বর দিয়ে ভূমির উচ্চতা। পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ও বায়ুস্তরের প্রবল চাপে ও ভারে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণ ঘনভাবে থাকায় বায়ুর চাপ সব থেকে বেশি। ঠিক আছে, ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব ও বায়ুর চাপ হ্রাস পায়। ঠিক আছে, অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি যে বায়ু তার ঘনত্ব বেশি এবং ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় তত হচ্ছে বায়ুর চাপ কমতে থাকে। নেক্সট দেখো নাম্বার সি দিয়ে লিখছে জলীয় বাষ্প। জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর থেকে হালকা বলে বায়ুর চাপও কম হয়, তাই বায়ুতে জলীয় বাষ্প মিশলে বায়ুর চাপ হ্রাস পায় অর্থাৎ নিম্নচাপ সৃষ্টি হয়। ঠিক আছে, অর্থাৎ বায়ুতে যদি জলীয় বাষ্প বেশি থাকে সেখানে বায়ুর চাপ কম হবে
আর জলীয় বাষ্প যদি কম থাকে বায়ুর চাপ বেশি হবে, ঠিক আছে। নেক্সট নাম্বার ডি হচ্ছে পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ুমণ্ডলের বায়ু দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়। এ কারণে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে আবর্তন বেগ সর্বাধিক বলে নিম্নচাপ হয় এবং মেরু অঞ্চলে আবর্তন বেগ সবচেয়ে কম বলে বায়ুর চাপ বেশি হয়, ঠিক আছে। অর্থাৎ যেখানে পৃথিবীর আবর্তন বেগ বেশি সেখানে বায়ু ছিটকে যায়, ঠিক আছে, অর্থাৎ সেখানে বায়ুর চাপ কম হয়। আর যেখানে আবর্তন বেগ কম সেখানে বায়ুর চাপ বেশি হয়। যেমন দুই মেরু অঞ্চলে আবর্তন বেগ হচ্ছে কম, সেখানে বায়ুর চাপ বেশি, এবং নিরক্ষীয় অঞ্চলে আবর্তন বেগটা বেশি বলে সেখানে বায়ুর চাপটা হয় কম, ঠিক আছে। একটা হচ্ছে খয়ের দেখা দেওয়া আছে এখানে, এশিয়ার দক্ষিণ বাহিনী নদীর বৈশিষ্ট্য লেখো। তো এশিয়ার দক্ষিণ বাহিনীর নদীগুলির বৈশিষ্ট্য কি না, এশিয়ার দক্ষিণ বাহিনীর নদীগুলি হলো সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেকং, ঠিক আছে, মেনান, ইরাবতী, টাইগ্রিস, ইউফ্রেটিস, ঠিক আছে, এই প্রভৃতি, ঠিক আছে। এবং এই নদীগুলির বৈশিষ্ট্য হলো, এক নম্বর হচ্ছে নাম্বার এ দিয়ে আমরা লিখছি, এশিয়ার দক্ষিণ বাহিনীর নদীগুলি মধ্যের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি, এটা এক নম্বর বৈশিষ্ট্য। দু নম্বর, নদীগুলি বৃষ্টির জল ও বরফতোলা জলে পুষ্ট এবং মৌসুমী জলবায়ু দ্বারা প্রভাবিত হয়, ঠিক আছে। নাম্বার সি হচ্ছে বর্ষাকালে নদীর নিম্ন গতিতে বন্যা দেখা যায়, ঠিক আছে। নাম্বার ডি, নদী অববাহিকা ঘন বসতিপূর্ণ, অর্থাৎ বেশি লোকজন সেখানে বসবাস করে। নাম্বার সি, নদীপথ নৌ পরিবহনযোগ্য ও জলসেচের কাজে লাগে, ঠিক আছে, অর্থাৎ জলসেচ করা হয় এবং নৌকো জাহাজ এগুলো কিন্তু চলাচল করে। নাম্বার এফ হচ্ছে নদী মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এশিয়ার দক্ষিণ বাহিনীর নদীর বৈশিষ্ট্য, ঠিক আছে। এরপর দেখো পরের প্রশ্ন, অর্থাৎ আমরা পরে দেখবো তোমাদের পরিবেশ ও বিজ্ঞান, ঠিক আছে, পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস নাম্বার প্রয়োজন আর নমুনা প্রশ্নপত্রের উত্তর। সিলেবাসের মধ্যে কি রয়েছে, প্রথম যে অধ্যায় ভৌত পরিবেশ সেখান থেকে তাপ অধ্যায়টা তোমার থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে অণু, পরমাণু ও রাসায়নিক বিক্রিয়া 2 নম্বর অধ্যায় সেটা। নেক্সট হচ্ছে তোমাদের মানুষের খাদ্য যে অধ্যায় দেওয়া আছে, ঠিক আছে, সেই অধ্যায়টা কিন্তু তোমাদের থাকবে, অর্থাৎ 3টি অধ্যায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে রয়েছে, ঠিক আছে। এই 3টি অধ্যায় তোমরা ভালোভাবে পড়বে। এবার দেখো কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে। সাধারণত 15 নম্বর পরীক্ষা নেওয়া হবে এবং 30 মিনিট সময় দেওয়া থাকবে। ভৌত পরিবেশ তাপ সেখান থেকে তোমাদের থাকবে 2টি MCQ। এরপর অণুপরমাণু সেখান থেকে থাকবে হচ্ছে 2টি MCQ। মানুষের খাদ্য সেখান থেকে থাকবে 2টি MCQ, ঠিক আছে। এরপর হচ্ছে তাপ থেকে একটি SCQ দেওয়া থাকবে, ঠিক আছে। অণুপরমাণু সেখান থেকে একটি SCQ দেওয়া থাকবে, আর হচ্ছে মানুষের খাদ্য সেখান থেকে একটি SCQ দেওয়া থাকবে। টোটাল হচ্ছে 3টি দেওয়া থাকবে SCQ প্রশ্ন, 3টি MCQ প্রশ্ন, আর প্রতিটা অধ্যায় থেকে তোমাদের একটি করে 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে টোটাল, ঠিক আছে। 3 দুগুণে 6 নম্বর। তো এইভাবে 6, 3, 9, 6, 15 নম্বর প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে প্রথম ইউনিট টেস্টের জন্য। তো চলো একটি প্রশ্নপত্র দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হয় পরীক্ষায়। প্রথমে দেখো গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে। তো 1 নম্বর দেখা দেওয়া আছে সঠিক উত্তরে নির্বাচন করে লেখো 1 × 1 = 1। তো প্রথমে দেওয়া আছে 1 নম্বর দেখা সিসার চিহ্ন হলো, এখানে দেওয়া আছে PUSBZN আর PB, তো সিসার চিহ্ন হচ্ছে PB, ঠিক আছে। নেক্সট হচ্ছে নাম্বার 2, তরল থেকে কঠিন অবস্থায় পরিবর্তনের নাম হচ্ছে গলন, কঠিনীভবন, ঘনীভবন, কঠিনীভবন না বাষ্পীভবন। তো তরল থেকে কঠিন সেটা কি বলা হয়, কঠিনীভবন, ঠিক আছে। নাম্বার সি এরটা। 3 নম্বর দেখে পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, ঋণাত্মক আধানযুক্ত, নিস্তড়িত না কোনোটি নয়। তো পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে কি হবে, ধনাত্মক আধানযুক্ত। পরমাণুতে নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন থাকে, যার জন্য পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক আধানযুক্ত। এরপর 2 নম্বর দেখা দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। তো নাম্বার 1 কি দেওয়া আছে, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত। তো সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলে ড্যাশ বলে। তো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে, অণু বলে, ঠিক আছে। আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু। এরপর দেখো 3 নম্বর দেখে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত লেখন। তো অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে Al2O3, ঠিক আছে। এরপর ডাক্তারি থার্মোমিটারে কোন স্কেল দেওয়া থাকে। তো ডাক্তারি থার্মোমিটারে কি দেওয়া থাকে, ফারেনহাইট স্কেল দেওয়া থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফসফেট মূলকের যোজ্যতা কত। তো ফসফেট মূলকের যোজ্যতা হচ্ছে 3। প্রশ্ন 3 নম্বর দেখে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর। তো হাত দিয়ে বরফ ধরলে হাতে ঠান্ডা লাগে কেন। তো হাত দিয়ে বরফ ধরলে কি হয়, তো আমাদের দেহের উষ্ণতা বরফের চেয়ে বেশি হওয়ায় বরফ এবং দেহের মধ্যে তাপীয় ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের ত্বকের মাধ্যমে লিনতাপ বরফের দিকে চলে যায়, ঠিক আছে। ফলে হাতের তাপমাত্রা কমতে থাকে এবং ঠান্ডা অনুভব হয়, ঠিক আছে। এর 2 নম্বর প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। উত্তর কি লিখব, যে প্রক্রিয়ায় কোনো পদার্থ বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে বা একাধিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে
সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ গঠন করেন সেই প্রক্রিয়াকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এরপর হচ্ছে 3 নম্বর দেখে সমতা বিধান করে। এখানে দেওয়া আছে Mn2 প্লাস HCl অ্যারো MnHCl2 MnCl2 প্লাস Cl প্লাস H2O। এটার দুদিকের যে পরমাণু সেগুলোকে সমান করতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করব, বাঁ দিকের HCl এর আগে দেব 4 আর ডান দিকের যে H2O তার আগে দেব 2, তাহলে কিন্তু আমাদের দুদিকের পরমাণু সমান হয়ে যাবে। এদিকে Mn অর্থাৎ ম্যাঙ্গানিজ আছে কটা, একটা, এদিকেও সমান চিহ্নের ডান দিকে আছে একটা। ঠিক আছে, এরপর O2 কটা আছে, দুটি, ডান দিকে O2 কটা আছে, দুটি। ঠিক আছে, এখানে 2 দেওয়া আছে মানে দুটি O2 দেওয়া আছে, অক্সিজেন দুটি দেওয়া আছে, আর এখানেও অক্সিজেন দুটি আছে। এরপর হচ্ছে এখানে হাইড্রোজেন কটা আছে 4টি, এদিকে হাইড্রোজেন হচ্ছে 2 দুগুণে 4টি, এদিকে Cl কটা দেওয়া আছে 4টি, এদিকে ক্লোরিন হচ্ছে কটা, এই যে 2টি আর এই 2টি 4টি, তার মানে সমান চিহ্নের ডান দিক বাম দিক সমতা বিধান আমাদের হয়ে গেছে। ঠিক আছে, এখানে 4 আর এখানে দিতে হবে 2। নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে, গ্রুপ বি লাইফ সায়েন্স। এখানে নাম্বার 4 দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো 1 × 3 = 3। 1 নম্বর দাগে দেওয়া আছে দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে কে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়োডিন। সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম। 2 নম্বর দাগে ভিটামিন সি এর অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে কি, গলগণ্ড, স্কারভি, রিকেট না বেরিবেরি। সঠিক উত্তর হচ্ছে স্কারভি। ঠিক আছে, 3 নম্বর দাগে মস্তিষ্কে জলের পরিমাণ কত, এখানে দেওয়া আছে 31%, এরপর দেওয়া আছে 73%, 83%, 85%। সঠিক উত্তর হবে 73%। পরের প্রশ্ন 5 নম্বর দেখে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান 1 নম্বর করে 2 নম্বর দেওয়া আছে। রক্তের শর্করার পরিমাণ বেড়ে গেলে কী রোগ হতে পারে, রক্তের শর্করার পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিস। ঠিক আছে, এই রোগটা হতে পারে। পরেরটা হচ্ছে আয়োডিনের অভাবে কোন রোগ হয়, তো আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। ঠিক আছে, শিশুদের মারাসমাস রোগের কারণ কি, শিশুদের মারাসমাস রোগের কারণ হচ্ছে প্রোটিন ও শক্তির অভাব। ঠিক আছে, এর অভাবে মারাসমাস রোগ হয়। চাউমিনে কোন ক্ষতিকারক পদার্থ মিশিয়ে থাকতে পারে, তো চাউমিনে যে ক্ষতিকারক পদার্থ মিশে থাকে সেটা হচ্ছে অ্যাজিনোমোটো বা মনোসোডিয়াম গ্লুকামেট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 6 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। এখানে দেওয়া আছে প্রোটিনের উদ্ভিজ ও প্রাণীজ উৎসগুলি কী কী, তো প্রোটিনের উদ্ভিজ উৎসগুলো হচ্ছে বিভিন্ন প্রকার ডাল, যেমন হচ্ছে মুসুর, ছোলা ইত্যাদি, এছাড়া মটরশুঁটি, ব্রকলি, যে পালং শাক, ফুলকপি, ঢেঁড়স, মাশরুম, এগুলো হচ্ছে প্রোটিনের উদ্ভিজ উৎস। এরপর হচ্ছে প্রোটিনের যেগুলো আমাদের প্রাণীজ উৎসগুলো কোনগুলো না, প্রাণীজ প্রোটিনের বিভিন্ন উৎসগুলি হলো আমাদের ডিম, মাছ, ঠিক আছে, মাংস, দুধ, দই, পনির, এগুলো হচ্ছে প্রোটিনের প্রাণীজ উৎস। নেক্সট হচ্ছে 2 নম্বর দাগে উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা কী, উত্তর কি লিখবো না, উদ্ভিদের পাতায় সবুজ কণিকা থাকে। ঠিক আছে, যেগুলো বলা হয় কি ক্লোরোফিল। এরপর এই সবুজ কণিকা হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে, উদ্ভিদ এই ক্লোরোফিলের সহায়তায় সূর্যের আলো ও জলের সাহায্যে সালোক সংশ্লেষণ বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। ঠিক আছে, নেক্সট 3 নম্বর দেখে আমাদের দেহে উদ্ভিজ রাসায়নিক পদার্থের প্রয়োজনীয়তা কি, উত্তর লিখবো ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ রাসায়নিক মানুষের খাদ্যে উপস্থিত থেকে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে বাঁচায়, যেমন হচ্ছে ফ্ল্যাভোনয়েড নামে এক প্রকার ফাইটোকেমিক্যালস মানব দেহকে তাড়াতাড়ি বড় হয়ে যাওয়া থেকে আটকায়। ঠিক আছে, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, হাড়কে শক্ত রাখে। ঠিক আছে, এগুলো হচ্ছে উদ্ভিজ রাসায়নিকের প্রয়োজনীয়তা। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা তোমাদের দেখব ক্লাস তোমাদের 7-এর ইংলিশ সাবজেক্টের যে সিলেবাস নাম্বার বিভাজন এবং প্রশ্নপত্রের নমুনা প্রশ্নপত্রের উত্তর। ঠিক আছে, প্রথমে দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কি রয়েছে। সিলেবাসের মধ্যে তোমাদের সাধারণত 1 থেকে 4 নম্বর লেসন পত্র রয়েছে, তবে কিছু কিছু স্কুলে কিন্তু পরিবর্তন হতে পারে, বেশিও থাকতে পারে 1 থেকে 4-এর কিন্তু। ঠিক আছে, লেসনগুলো সেটা স্কুল থেকে অবশ্যই তোমরা জানবে। এর সঙ্গে তোমাদের গ্রামার, ভোকাবুলারি আর হচ্ছে রাইটিং স্কিল দেওয়া থেকে, যেগুলো হচ্ছে তোমাদের পাঠ্য বই থেকে দেওয়া হয়। ঠিক আছে, দেখো একটা প্রশ্নপত্র আমরা দেখে নিচ্ছি। প্রথমে দেওয়া আছে, দেখো এখানে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন, অর্থাৎ পাঠ্য বই থেকে তোমাদের এখানে একটি প্যাসেজ তুলে দেওয়া হবে, বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এটা হচ্ছে তোমাদের লেসন 1 থেকে দ্য বুক অফ নেচার, সেখান থেকে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজটিকে পড়ে প্রশ্নের উত্তর লিখতে হবে। তো প্যাসেজটি দেখো কি দেওয়া আছে, ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, অর্থাৎ তুমি জানো যে আমাদের পৃথিবী কোটি কোটি বছরের পুরনো। ঠিক আছে, অ্যান্ড ফর আ লং লং টাইম দেয়ার ওয়ার নো মেন অর ওমেন লিভিং ইন ইট, এবং অনেক দিন ধরে এই পৃথিবীতে কোনো পুরুষ এবং নারী কিন্তু বসবাস করতো না। ঠিক আছে, বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, অর্থাৎ মানুষ আসার আগে পৃথিবীতে ছিল কি শুধুমাত্র পশু ছিল। ঠিক আছে,
and before the animals there was a time when no kind of life existed on the earth. এবং পশুদের আসার আগেও পৃথিবীতে কিন্তু কোনো প্রাণেরই অস্তিত্ব ছিল না, কোনো প্রাণী কিন্তু পৃথিবীতে ছিল না। পরে কি দেওয়া আছে দেখো, it is difficult to imagine this world of ours which is so full today all kinds of animals and men. অর্থাৎ এটা কল্পনা করা খুবই কঠিন যে আমাদের পৃথিবীটা এখন হচ্ছে বিভিন্ন পশু এবং মানুষে কিন্তু একবারে ভর্তি পরিপূর্ণ, ঠিক আছে, টু বি উইদাউট দেম, যেটা একসময় একেবারে কিছু ছিল না, ঠিক আছে, এটা কল্পনা করা কিন্তু খুবই কঠিন, ঠিক আছে। বাট scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. অর্থাৎ সায়েন্টিস্ট এবং যে সমস্ত বিজ্ঞানীরা আর কি, যে সমস্ত জ্ঞানী লোকেরা এই সমস্ত বিষয়ে তারা গবেষণা করেছেন, ঠিক আছে, তারা বলেছেন তারা এটাই মানে প্রমাণ করেছেন যে কি ছিল, আমাদের পৃথিবীটা একসময় এতটাই গরম ছিল যে সেখানে কোনো প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব ছিল না, ঠিক আছে, কোনো প্রাণীর পক্ষে বাস করা সম্ভব ছিল না, ঠিক আছে। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, এবং যদি আমরা তাদের বইগুলো পড়ি, অ্যান্ড স্টাডি করি, এবং দ্য রক্স অ্যান্ড দ্য ফজিলস, এবং পাথর, ফজিলস মানে কি, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস, যে মৃত যে সমস্ত প্রাণীর যে ছাপ পাথর থেকে যায় সেগুলো বলা হয় কি ফজিল বা জীবাশ্ম। এগুলো যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করি বা স্টাডি করি, উই ক্যান আওয়ারসেলফ সি, আমরা নিজেরাই দেখতে পাবো বা নিজেরাই বুঝতে পারবো দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, এটা এরকমই একটা সময় ছিল যে সময় পৃথিবী খুব গরম ছিল এবং তখন পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্ব ছিল না, ঠিক আছে। তো এটা হচ্ছে প্যাসেজ। এরপর দেখো আমাদের এটা হচ্ছে প্যাসেজের যে বাংলা অর্থ সেটাও আমরা এখানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে এটা একবার ভিডিওটিকে পজ করে পড়ে নেবে, ঠিক আছে। দেখো কি ধরনের প্রশ্ন এখান থেকে দেওয়া হয়েছে। নাম্বার এতে দেওয়া আছে আফটার রিডিং দ্য অ্যাবাভ প্যাসেজ আনসার দ্য কোয়েশ্চেন্স। উপরের প্যাসেজটি পড়ে এই প্রশ্নের উত্তরগুলোকে দিতে বলা হচ্ছে। প্রশ্নের মান হচ্ছে দুটি প্রশ্ন দেওয়া আছে, 2 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে হাউ ডু উই নো অ্যাবাউট দ্য ওল্ড আর্থ, আমরা কিভাবে পুরোনো দিনের যে পৃথিবী, ঠিক আছে, পুরোনো পৃথিবী সম্পর্কে আমরা জানতে পারি। কি লিখবো, উই নো অ্যাবাউট দ্য ওল্ড আর্থ ফ্রম দ্য রক্স অ্যান্ড ফজিলস অ্যান্ড বুকস, অর্থাৎ বই, জীবাশ্ম, পাথর বা পাহাড়, এই সমস্ত জিনিস থেকে আমরা পৃথিবীর যে পুরোনো দিনের কথা সেগুলো সম্পর্কে জানতে পারি। হোয়াই ডিডেন্ট লাইফ এক্সিস্ট ওয়ান, তো একসময় পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, কেন? উত্তর কি হবে, বিকজ দ্য আর্থ ওয়াজ টু হট দেন, কারণ সেই সময় পৃথিবীটা খুবই গরম ছিল, যার জন্য সেখানে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না সেই সময় আর কি, ঠিক আছে। এরপর দেখো নাম্বার বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, ঠিক হলে টি লিখতে হবে এবং ভুল হলে এফ লিখতে হবে। প্রথমে দেওয়া আছে বিফোর অ্যানিম্যালস দেয়ার ওয়ার অনলি হিউম্যান বিংস, অর্থাৎ মানুষ আসার আগে শুধুমাত্র বিফোর অ্যানিম্যালস অর্থাৎ পশুদের আসার আগে শুধুমাত্র মানুষ ছিল, ঠিক আছে, এটা ভুল তথ্য, ঠিক আছে, মানুষ আসার আগে শুধুমাত্র পশু ছিল, ঠিক আছে, এটা এফ হবে। পরেরটা হচ্ছে উই ক্যান নট ইজিলি ইমাজিন আওয়ার ওল্ড আর্থ, আমরা আমাদের পৃথিবীকে খুব সহজেই ইমাজিন করতে পারি না বা কল্পনা করতে পারি না, এটা সঠিক তথ্য। নাম্বার টি হবে, ঠিক আছে। নাম্বার সি হচ্ছে ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, উপরে যে টেক্সট আমরা পড়লাম, প্যাসেজটা পড়লাম, সেই প্যাসেজ থেকে ফাইন্ড আউট আ ওয়ার্ড, একটা শব্দ খুঁজে বের করুন, হুইচ মিনস দ্য ফলোইং, যেটার অর্থ হচ্ছে এইটা, ঠিক আছে, ইনহ্যাবিটেড। তো ইনহ্যাবিটেড এটার প্রশ্নের মান দেওয়া আছে 1 নম্বর, ঠিক আছে। ইনহ্যাবিটেড এটার অর্থ কি সেটা আমাদের প্রশ্নে এই প্যাসেজের মধ্যে দেওয়া আছে। এটার অর্থ হচ্ছে এক্সিস্টেড, মানে হচ্ছে অস্তিত্ব থাকা বা টিকে থাকা বা বসবাস করা, ঠিক আছে, ঠিক আছে, সেটাই হচ্ছে ইনহ্যাবিটেডের অর্থ। এখানে লিখবো আমরা এক্সিস্টেড, ইনহ্যাবিটেড মানে হচ্ছে এক্সিস্টেড। নাম্বার সি সেকশন বিতে দেওয়া আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এখানে দেওয়া আছে নাম্বার 2 fill in the blanks with the proper forms of the verbs given in brackets, প্রশ্নের মান 1 করে 2টি দেওয়া আছে, 2 নম্বর। অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যে ব্র্যাকেটে দেওয়া আছে এটার সঠিক ফর্ম এই শূন্যস্থানে বসাতে হবে। যেমন প্রথমে দেওয়া আছে মাই ফাদার কামস আফটার আই ড্যাশ দেওয়া আছে, এখানে দেওয়া ফিনিশ মাই হোম টাস্ক, এখানে কি হবে, মাই ফাদার কামস আফটার আই হ্যাভ ফিনিশড মাই হোম টাস্ক, অর্থাৎ আমি আমার যে খাবার আই হ্যাভ ফিনিশড মাই হোম টাস্ক, আমি আমার যে হোম টাস্ক মানে কি, যে বাড়ির কাজ স্কুল থেকে দেওয়া সেটা, ঠিক আছে, করার পর আমার বাবা এসেছিল, আমার বাবা আসলো আর কি, ঠিক আছে। নাম্বার 2 হি ডিড নট ড্যাশ রিপ্লাই মাই লেটার, কি হবে, হি ডিড নট রিপ্লাই মাই লেটার, এখানে রিপ্লাই হবে, ঠিক আছে, যে আমার চিঠির উত্তর দেয়নি। নেক্সট হচ্ছে দেখো
নাম্বার 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে এগুলো পূরণ করতে হবে। 1 × 2 = 2। নাম্বার প্রথমে দেওয়া আছে দিস ইজ, এখানে দেওয়া আছে দুটি ড্যাশ চিহ্ন দেওয়া আছে, তো কি হবে দিস ইজ আ ইউনিক বুক, এটা হচ্ছে একটা ইউনিক বুক, তো এখানে হবে এ হবে, ঠিক আছে, ইউটা ইউ এর মতো উচ্চারণ হচ্ছে তার জন্য এখানে এ হবে, অ্যান হবে না। মাই ফাদার হ্যাজ রিড দ্য বুক উইথ অ্যাটেনশন, আমার বাবা এই বইটা খুব মনোযোগ সহকারে পড়েছেন, ঠিক আছে, পড়েন আর কি বা পড়েছেন। এরপর নাম্বার 4 কি দেওয়া আছে হুজ বুক ইজ দিস, নেম দ্য প্রপার নাউন অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এই যে হুজ এটার প্রপার নাউনটা লিখতে হবে, ঠিক আছে, এর প্রপার নাউনটা হচ্ছে নেম দ্য প্রোনাউন, নেম দ্য প্রোনাউন অফ দ্য, এটা কি ধরনের প্রোনাউন সেটা লিখতে হবে, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে, অর্থাৎ প্রশ্নবোধক একটা প্রোনাউন, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন এই হুজটা। পরেরটা হচ্ছে সেকশন সি রাইটিং স্কিল, তো রাইটিং স্কিলে কি দেওয়া আছে এখানে রাইট আ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং আউটলাইন্স গিভ আ মরাল, তো এখানে যে আউটলাইনগুলো দেওয়া আছে এটা সাহায্যে একটা তোমাদের গল্প লিখতে হবে এবং গল্পের একটা নীতি কথা লিখতে হবে, মরাল মানে হচ্ছে নীতি কথা কি সেটা লিখতে হবে, রোটের মান 4+1। তো আউটলাইনগুলো কি দেওয়া আছে আক্রো মানে হচ্ছে কি একটা কাক, ফাউন্ড মিট এক টুকরো মাংস পেয়েছিল, ফ্লিউ টু আ ট্রি, ঠিক আছে, এটা একটা গাছে গিয়ে বসেছিল, ঠিক আছে, টু রিলিজ দ্য পিস অফ মিট, সেই মাংসটাকে মানে বসে খাওয়ার জন্য, ঠিক আছে, আ ক্লেভার ফক্স স, একটা চালাক খ্যাকশালি সেটা দেখতে পেলো, ঠিক আছে, সেড টু ক্রো টু সিং, সে কাকটাকে গান গাইতে বললো, ঠিক আছে, মিট ফেল, যে কাকটা গান গাইলো মাংসটা মুখ থেকে পড়ে গেল, ঠিক আছে, ফক্স টু কিট, তারপরে খ্যাকশালি সেটা নিয়ে নিল, ক্রো স্যাড, ঠিক আছে, কাক দুঃখ পেলো, ঠিক আছে, ফ্লিউ এবং উড়ে চলে গেল। এটা থেকে তোমাকে একটি গল্প লিখতে হবে, তো চলো আমরা গল্পটা লিখছি, নাম দিচ্ছি দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো, অর্থাৎ আচ্ছা এটা হচ্ছে কি ফক্স মানে খ্যাকশিয়ালি এবং হচ্ছে কাক। ওয়ান ডে, একদিন, আ ক্রো স্টোল আ পিস অফ মিট, একদিন একটা কাক একটা হচ্ছে মাংসের টুকরো চুরি করেছিল, অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে উইথ ইট ইন হার বিগ, এবং তার ঠোঁটে করে সেই মাংসের টুকরোটা নিয়ে সে উড়ে চলে গেল। সি স্যাট অন আ ব্রাঞ্চ অফ আ ট্রি, সে একটা গাছের ডালে গিয়ে বসলো, আ ক্লেভার ফক্স স ইট, একটা চালাক খ্যাকশিয়ালি সেটা দেখতে পেলো, হি ওয়াজ গ্রিডি, সে খুব লোভী হয়ে পড়লো, গ্রিডি মানে কি লোভী, ঠিক আছে, হি ওয়ান্টেড টু হ্যাভ দ্য পিস অফ মিট, সে সেই মাংসের টুকরোটা পেতে চাইলো, ঠিক আছে, তো দ্য ফক্স ওয়াকড টু দ্য ফুট অফ দ্য ট্রি, তো সেই খ্যাকশিয়ালিটি কী করলো, সে কাক যে ডালে বসেছিল সেই ডালটার নিচে চলে গেল, ঠিক আছে, গুড মর্নিং মিস ক্রো, সেখানে গিয়ে বললো কি কাকে বললো গুড মর্নিং, ঠিক আছে, মিস ক্রো, লাউডলি সেড দ্য ফক্স টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য ক্রো, অর্থাৎ সেই কাকের অ্যাটেনশন বা কাকের মনোযোগটা খ্যাকশিয়ালির দিকে করার জন্য সে বেশ উচ্চ স্বরে কথাটা বললো। হি অ্যাগেন সেড, সে আবার বললো, হাউ নাইস ইউ লুক টুডে, তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে, তোমাকে আজ কত না সুন্দর দেখাচ্ছে, হাউ বিউটিফুল ইউর ব্রাইট আইজ অ্যান্ড গ্লসি ফিদার্স আর, তোমার যে চকচকে পালক, ঠিক আছে, এবং উজ্জ্বল চোখ সেগুলো কি সুন্দর না দেখাচ্ছে, ঠিক আছে, সেগুলো খুব সুন্দর আর কি, ঠিক আছে, এভাবে প্রশংসা করছেন কাকের, ঠিক আছে, খ্যাকশিয়ালি। এরপর কি হলো দ্য ফক্স কন্টিনিউড, ঠিক আছে, খ্যাকশিয়ালি আরও বলতে থাকলো কি ইউ আর সো বিউটিফুল অ্যান্ড ইউর ভয়েস মাস্ট বি ভেরি সুইট, তুমি খুবই সুন্দর এবং তোমার ভয়েসটাও খুব মিষ্টি হবে, ঠিক আছে, মিস ক্রো। দ্য ফক্স রিকোয়েস্টেড দ্য ক্রো টু সিং আ সং, তারপর কি হলো খ্যাকশিয়ালি কাককে একটা গান গাইতে রিকোয়েস্ট করলো বা অনুরোধ করলো। দ্য ফুলিশ ক্রো ওয়াজ প্লিজড অ্যাট দ্য প্রেইজ অফ দ্য ফক্স, তো সেই বোকা কাকটি খ্যাকশিয়ালের এই সমস্ত প্রশংসাতে খুব খুশি হলো, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ হি ওপেন্ড আর বেক টু সিং, ঠিক আছে, যেই সে গান গাওয়ার জন্য তার ঠোঁটটাকে খুললো ওপেন করলো, দ্য পিস অফ মিট ফেল ডাউন, মাংসের টুকরোটা পড়ে গেল, ঠিক আছে, অ্যান্ড দ্য ক্লেভার ফক্স পিকড ইট আপ, এবং চালাক খ্যাকশিয়ালিটি সে মাংসের টুকরোটা তুলে নিল, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং সেখান থেকে চলে গেল, ঠিক আছে। এটা হচ্ছে গল্প। এরপর গল্পের নীতি কথা লিখছি আমরা, মরালটা কি না আ ফ্ল্যাটার মাস্ট নট বি ট্রাস্টেড, ঠিক আছে, অর্থাৎ একজন ধূর্তকে কখনোই বিশ্বাস করা উচিত নয়, ঠিক আছে, এভাবে আমরা লিখলাম এটাকে এই গল্পটিকে। এরপর হচ্ছে তোমাদের গণিত বিষয়ের, দেখো তোমাদের সিলেবাস নাম্বার বিভাজন আর একটি নমুনা প্রশ্নপত্র আমরা এখানে দেখে নেব। সিলেবাসের মধ্যে তোমাদের কী রয়েছে দেখো, সিলেবাসের মধ্যে তোমাদের 1 থেকে 7 নম্বর অধ্যায় পর্যন্ত তোমাদের প্রথম ইউনিট টেস্টের মধ্যে সাধারণত দেওয়া থাকে, 15 নম্বর পরীক্ষা নেওয়া হবে এবং 30 মিনিটের কিন্তু সময় দেওয়া থাকবে। তো প্রথমে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে 4টি, যেগুলোর মান হচ্ছে 1 নম্বর করে, তারিখে 4 নম্বর, এখানে পাটিগণিত থেকে দেওয়া থাকবে 1টি, বীজগণিত থেকে 1টি, আর জ্যামিতি থেকে 2টি, টোটাল 4টি দেওয়া থাকবে 1 নম্বর মানের প্রশ্ন। এরপর 2 নম্বর মানের প্রশ্ন থাকবে তোমাদের টোটাল 4টি, 4 2 8 নম্বর, এগুলো হচ্ছে পাটিগণিত থেকে 3টি দেওয়া থাকবে, যেকোনো 2টি লিখতে হবে, বীজগণিত থেকে 3টি দেওয়া থাকবে, যেকোনো লিখতে হবে 2টি।
এরপর থাকবে তোমাদের হচ্ছে জ্যামিতি থাকবে, ঠিক আছে। জ্যামিতি থাকবে একটা তোমাদের উত্তর লিখতে হবে 3 নম্বর, ঠিক আছে। এই জ্যামিতি হচ্ছে তোমাদের সম্পাদক দেওয়া থাকবে দুটি সম্পাদকের মধ্যে যে কোনো একটি করতে হবে। এবার টোটাল 15 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা। তো চলো এখন আমরা একটি নমুনা প্রশ্নপত্র দেখে নিই। প্রথমে দেখো দেওয়া আছে নাম্বার 1-এ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও 1 × 4 = 4। তো প্রথমে দেওয়া আছে কি নাম্বার 1-এ 840 গ্রামের 30% সমান কত গ্রাম। তো 840 গ্রামের 30% সমান কত গ্রাম? 840 গ্রামের 30% মানে 8 × 30/40। তো এখানে যদি আমরা এই শূন্য কেটে দিই আর এই শূন্য কেটে দিই, এই শূন্য কেটে দিই, এই শূন্য কেটে দিই, থাকছে কত? 84 × 3। তো 84-কে 3 দিয়ে গুণ করে 3 × 4 = 12, 2 হাতে 1, 3 × 8 = 24, 25, 250 গ্রাম হয়ে গেল, 252 গ্রাম হয়ে গেল, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের উত্তর। এরপর নাম্বার বিতে কি দেওয়া আছে? x⁻8/x⁻3 × a⁻5 সমান কত? কীভাবে করবো এটাকে? প্রথমে অঙ্কটা আমরা লিখলাম, যেভাবে আছে সেভাবে লিখতে হবে। লেখার পরে এখানেও আছে x, এখানেও আছে x, তো x এর পাওয়ার কত আছে? 3। এখানে এটা ভাগ হয়ে যায়, তো সুতরাং এখানে x এর পাওয়ারটা 8 এর পাশে কী হবে? -3 হবে, ঠিক আছে। 8 - 3 হবে, ইন্টু a⁵ আছে, -5 আছে। এবার কী করবো? 8 থেকে 3 বাদ দিলে কত থেকে? 5 থেকে, তো x⁵ হয়ে গেল -8⁵। তো এখানে এর পাওয়ারটা কত? -5 মানে হচ্ছে এটা আমাদের নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে x/5⁵ এটাও 5, এটাও এখানে x এর পাওয়ার 5, এর পাওয়ারও 5, সুতরাং এই পাওয়ারটা আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এভাবে করতে হবে এর উত্তরটা। এরপর দেখো পরের প্রশ্ন নাম্বার সিতে একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা ড্যাশ অনুপাত হবে। উত্তর হবে লঘু অনুপাত হবে, ঠিক আছে। গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা লঘু অনুপাত হবে। নেক্সট নাম্বার ডিতে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? তো সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হচ্ছে 1:1:1। সমবাহু ত্রিভুজের কোণগুলি কত? 45 ডিগ্রি করে হয়, তো 45:45:45, সুতরাং 1:1:1 হবে। তো দেখো এর পরের প্রশ্ন রয়েছে নাম্বার 2-এ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 2 × 4 নম্বর। নাম্বার এতে কি বলা হচ্ছে? এক ব্যক্তির মাসিক আয় হচ্ছে 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন, বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ করেন এবং ছেলে মেয়ের শিক্ষার জন্য খরচ করেন, ঠিক আছে। তিনি কত টাকা সংসার খরচ করেন? আমরা কী করবো? দেখো ওই ব্যক্তির মাসিক আয় হচ্ছে 24,750 টাকা। এবার কি হচ্ছে না, তিনি বাড়ি ভাড়া দেন কত? 750 টাকা। তাহলে অবশিষ্ট কত থাকছে? বাড়ি ভাড়া দেওয়ার পর 24,750 থেকে 750 বিয়োগ করবো, 24,000 টাকা থাকছে, ঠিক আছে। 24,000 টাকা তার বাড়ি ভাড়া দেওয়ার পর এই টাকাটা অবশিষ্ট থাকছে। এবার এই টাকাটা সে কী করে? 3:1 অনুপাতে সংসার খরচ করেন আর ছেলে মেয়েদের শিক্ষার খাতে খরচ করেন। তাহলে এখানে আমরা কী করবো? 3:1 অনুপাতে সংসার খরচ করেন এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন, ঠিক আছে। এবার অনুপাতের যোগফল কত? 3 আর 1-এর যোগফল করতে হবে। 3 আর 1-এর কত হয়ে গেল? অনুপাতের যোগফল হচ্ছে 4, ঠিক আছে। এবার আমাদের কি বলা হয়েছে না, তিনি সংসার খরচ কত করেন সেটা আমাদের বের করতে হবে। তিনি সংসার খরচ করেন কত? সংসার খরচের তার কত? 3, ঠিক আছে। 3:1 তার মানে হচ্ছে 3-4, অনুপাতের যোগফল কত হচ্ছে? 4, 4টা আসবে নিচে আর 3টা হচ্ছে 24,000 × 3-4। তো 24,000 আর 3-4 যদি আমরা এটাকে কাটাকুটি করি 4 দিয়ে কী হবে? এদের 4-6 হবে, 4-6 24 আর 3 0 আছে, তো 1টা 2টো 3টে 0 এখানে বসিয়ে দেবো। আর 24,000 যদি আমরা কেটে দিই তো 3-6 6,000 × 3, 3-6 হয়ে যাবে কত? 18, 18 পর 3টে 0, অর্থাৎ 18,000 টাকা, ঠিক আছে। অর্থাৎ 18,000 টাকা তিনি সংসার খরচ করেন, ওকে। এখানে যেটা রয়েছে নাম্বার বিতে একটি বন্যা ত্রাণ শিবিরে 4,000 জনের 190 দিনের খাবার আছে, ঠিক আছে। এবার কি হলো? 30 দিন পরে 800 জন অন্যত্র চলে গেলেন, অবশিষ্ট খাদ্যে বাকি লোকেদের কতদিন চলবে? কীভাবে করবো আমরা এটাকে? প্রথমে এটা আমরা সমস্যা তৈরি করছি। এখানে এটা হচ্ছে লোক সংখ্যা, এটা হচ্ছে খাবারের পরিমাণ, যেটা হচ্ছে দিন, ঠিক আছে, দিন আছে। তো খাবারের লোক সংখ্যা কত? 4,000 জন লোক ছিল প্রথমে লোক ছিল 4,000 জন এবং তাদের খাবার কত ছিল? 90 দিনের, তো 190 দিন। তো 190 দিনের খাবার ছিল, কিন্তু তারা 30 দিন অলরেডি খেয়ে ফেলেছে। তো 30 দিন খেয়ে ফেলার পর কত আছে? 160 দিনের খাবার তাদের আছে আর। তো 4,000 জন লোকের 160 দিনের খাবার কিন্তু আর রয়েছে। এরপর কি হলো? 800 জন লোক চলে গেল। তো 4,000 জন লোক ছিল, 800 জন লোক চলে গেল, সুতরাং এখন আর লোক আছে কত? 3200 জন। এখন আর 3200 জন লোক আছে, ঠিক আছে। তো 4,000 জন লোকের খাবার আছে কত? 160 দিনের। তো লোক সংখ্যা এখন কমে গেল, 3200 জন হয়ে গেল। তো সুতরাং 3200 জন লোকের কিন্তু খাবারটা বেশি দিন চলবে। তো কত বেশি দিন চলবে সেটাই কিন্তু আমাদের এখানে বের করতে বলা হচ্ছে। সুতরাং এদের মধ্যে সম্পর্কটা কি? লোক সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণের ব্যস্ত সম্পর্ক রয়েছে, ঠিক আছে। অর্থাৎ এই কিছু পরিমাণ খাবারের যদি 4,000 জন লোকের চলেন, তাহলে সেই খাবারে যদি একজন লোক খায় বেশি দিন চলে, সুতরাং এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। তো ব্যস্ত সম্পর্ক হলে আমরা কি করব? এখানে আমাদের কি বের করতে হবে না, খাবারের পরিমাণটা বের করতে হবে। খাবারের পরিমাণ হচ্ছে 160 দিন আছে,
তো এখানে এই যে অনুপাত এটা হচ্ছে ব্যস্ত অনুপাত হয়েছে। ব্যস্ত অনুপাত হলে আমাদের উপরে যেটা আছে সেটাই হবে, নিচে যেটা আছে সেটাই হবে। আর যদি সরল সম্পর্ক হয় তাহলে সেক্ষেত্রে আমরা নিচেটা দেবো উপরে, উপরটা দেবো নিচে। তো এখানে 160 × 4000 বাই 3200 হবে। এবার আমরা কাটাকুটি করবো এখানে, যে ঠিক আছে এখানে একটা শূন্য, এই একটা শূন্য কেটে দাও, এখানে এই একটা শূন্য আর এই একটা শূন্য যদি আমরা এখানে কেটে দিই, ঠিক আছে। আর এটাকে আমরা 16 দিয়ে যদি কাটি, 16 দুখানে হচ্ছে 32, ঠিক আছে। আর 16 একে হচ্ছে 16, 16কে 16 10, ঠিক আছে, কেটে গেল। আর হচ্ছে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, ঠিক আছে। এই 2 আর 5 কাটলো, তো 4 5-এ কত হবে 20, 4 5-এ 20 আর একটা শূন্য হচ্ছে 200, সুতরাং 200 দিন, ঠিক আছে। তো বাকি যে পরিমাণ যে অবশিষ্ট যে লোক আছে, ঠিক আছে, অবশিষ্ট যে খাদ্য আছে সেটা হচ্ছে বাকি লোকের কতদিন চলবে, 200 দিন চলবে। এইভাবে কিন্তু উত্তরটা তোমরা লিখবে, ঠিক আছে। আমরা এখানে লিখছি অতএব বাকি খাদ্যে অবশিষ্ট খাদ্যে বাকি লোকেদের 200 দিন চলবে। ওকে, পরের প্রশ্ন দেখো কি দেওয়া আছে। এখানে নাম্বার সিতে দেওয়া আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তো উত্তর কিভাবে করব আমরা, 8, 15 আর হচ্ছে 20, আর 15, 20 আর 25 এই তিনটে এগুলো লসাগু আগে করবো, ঠিক আছে। তো লসাগু করার জন্য আমরা এগুলোকে ভেঙে নিচ্ছি, তোমরা এভাবে করে লিখতে পারো, করতে পারো, ঠিক আছে। যে আর একটা যে অনুপাত যেটা আছে, ঠিক আছে, সেটা আমরা এভাবে করছি। 8-এর যে 8কে ভাঙছি 2 2 4, 4 2 8 হয়। 15কে ভাঙছি 3 5 15, 20কে ভাঙছি 2 2 4, 4 5 20। এবার আমরা কি করবো, এবার 25 ঠিক আছে, 5 5 25 হবে, ঠিক আছে। নেক্সট দেখো 8, 15, 20 ও 25 এর লসাগু কীভাবে করবো, 2 করা আছে 3টে, এখানে যে এক কিছু নেই, এখানে 2টো আছে, তো 3টে 2 নিতে হবে। তো 1 2 3টে 2 আমরা নিলাম। এবার কি আছে 3, 3-এ একটা আছে, একটা 3 নেবো। 5 করা আছে টোটাল, এখানে সবচেয়ে বেশি যেটা থাকবে সেটা নিতে হবে। 2টি 5 আর 2টি 5 নিলাম। সবগুলোকে গুণ করতে হবে, ঠিক আছে। গুণ করে আমাদের হবে 600, তো আমরা লসাগু পেলাম 600, ঠিক আছে। এবার কি করব, বলা হয়েছে কি এটা আমাদের কত হবে, পূর্ণবর্গ সংখ্যাটা হবে 5 অঙ্কের হতে হবে। এখানে বলা হয়েছে 5 অঙ্কের হতে হবে, কিন্তু এটার জন্য আমরা পেলাম সেটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। তো 5 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখানে দেখো এটা আমরা লসাগু পেলাম, লসাগুটাকে এবার আমরা কী করবো, পূর্ণবর্গ সংখ্যা করবো। তো এখানে 2 করা আছে, 3টে আছে, তো সুতরাং পূর্ণবর্গ হতে হলে আর একটা 2 আমাদের এখানে নিতে হবে। তো 3টে 2 আছে, একটা 2 নিলাম। 3 আছে কটা, একটা, আরও একটা 3 নিতে হবে। 5 আছে একটা, আর 5-এর 2টোই আছে, তো 2টো নিলাম, ঠিক আছে। সবগুলো গুণ করে হচ্ছে 3600, এটা হয়ে গেল। 3600টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, যেগুলো হচ্ছে এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু আমাদের ভাগ করলে মিলবে। কিন্তু এটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা হয়েছে। তো 5 অঙ্কের সংখ্যা করতে গেলে আমরা কি করব, এরপর 2 আরও হচ্ছে এটাকে পূর্ণবর্গ সংখ্যা মানে কি 2 × 2 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো 4 দিয়ে আমরা গুণ করছি, এটা হচ্ছে 14400, তো এটা হয়ে যাবে আমাদের উত্তর। সুতরাং ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে 14400। এভাবে কিন্তু এটা সমাধান করবে। পরেরটা দেখো নাম্বার 3-এর যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 2 2 4 নম্বর। প্রথমে 1 দেওয়া আছে সরল করো, এখানে একটা তোমাদের দেওয়া আছে, ঠিক আছে, রাশি দেওয়া আছে, এটা সরলতম মান নির্ণয় করতে হবে। তো অঙ্কটাকে আমরা লিখলাম, যেভাবে আছে সেভাবে লিখলাম। লেখার পর এই যে ব্র্যাকেট আছে, ঠিক আছে, ব্র্যাকেটের মাঝখানে যে আমাদের বিয়োগগুলো চিহ্নগুলো দেওয়া আছে, সেই চিহ্নগুলো আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে দেবো, ঠিক আছে। তো ব্র্যাকেটগুলো যখন উঠিয়ে দেবো তখন কিন্তু সাইনগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে 2-এর আগে কি আছে, বিয়োগ আছে, তো বিয়োগটা দিলাম। এরপর এখানে মাইনাস আছে, তো মাইনাসে মাইনাস এটা হবে প্লাস, আর এই প্লাসে মাইনাস এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে, মাইনাস। তারপর কি আছে, প্লাস আছে, তো 3x² আর প্লাস মাইনাসে মাইনাস হবে -8। এবার আমরা কী করবো, সাজিয়ে লিখবো, ঠিক আছে। 7x², এই যে তারপর কি আছে প্লাস মাইনাস, কোথায় গেল, 7x² আর হচ্ছে প্লাস এই যে 3x², ঠিক আছে, এটা লিখলাম। আর -2x² এটা লিখলাম। এরপর হচ্ছে -13 অর্থাৎ 13x, সরি প্লাস 13xটা আগে লিখলাম, -3xটা তারপর লিখলাম। এরপর হচ্ছে +4, এই যে +4 আর হচ্ছে -6 এটা -6 আর -8, ঠিক আছে। এবার যোগ বিয়োগগুলো করবো। তো 7 3 10x হয়, 10x থেকে 2x বাদ দিলে 8x হবে, ঠিক আছে। আর এখানে 13x থেকে 3x বাদ দিলে কি হবে, +10x হবে। আর এখানে যে -6 আর প্লাস -8 কত হবে, -14, -14 থেকে +4 বাদ দিলে -10 হবে, এটা হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে। 8x² + 10x - 10, ঠিক আছে, এটা হয়ে যাবে এর সরলতম মান। পরের প্রশ্ন দেখুন, যেটা রয়েছে আমাদের নাম্বার বিতে, এখানে দেওয়া আছে এর সঙ্গে বলা হচ্ছে কত যোগ করলে এটা আমাদের হবে, ঠিক আছে। কী করবো, এটার সাথে এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। এর পরের লাইন আমরা কী করছি, প্রথম অংশটা যেমন আছে তেমন লিখছি। এরপর আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে দেবো, ঠিক আছে। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এখানে +8x², আর এই মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে, মাইনাস, এবং এখানে মাইনাসে আর প্লাসে হবে মাইনাস, ঠিক আছে। এরপর যোগ বিয়োগগুলো করবো, ঠিক আছে। এখানে কি আছে, -14x² আর +8x² লিখলাম, প্রথমে লিখলাম। এরপর কি আছে, +11x আছে আর -9x লিখলাম,
-3 আর -2 লিখলাম, ঠিক আছে। তো -14x থেকে +8x বাদের কি থাকবে, -6x² থাকবে। আর এখান থেকে +11x থেকে -9x যদি বাদ দিয়ে কত থাকবে, +2x থাকবে। আর -3 আর -2 কত হবে, +5। এটা হয়ে গেল এর। তো আমাদের উত্তর হবে কি, এই অংশটা আমাদের এর সঙ্গে যোগ করতে হবে, তাহলে আমাদের এটা হবে। সুতরাং উত্তর হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা অ্যান্সার করবে। এবার দেখো নাম্বার সিতে দেওয়া আছে মান নির্ণয় করে, এটার মান নির্ণয় করতে হবে। তো মান নির্ণয় করার জন্য আমরা প্রথমে অঙ্কটা যেভাবে আছে সেভাবে লিখলাম। লেখার পর কি করবো, এখানে 3 আছে আর 7a² মানে কি 7 × 7, 2 টু দি পাওয়ার 4 মানে 2টা 4 বার লিখতে হবে, ঠিক আছে। এটা লিখলাম আমরা। এবার নিচে 21টাকে আমরা ভেঙে নিচ্ছি, ঠিক আছে। 3 7 21, এখানে 112টাকে ভাঙলাম, 2 × 2 × 2 × 2, অর্থাৎ 4টে 2 হবে, একটা 7 হবে, ঠিক আছে। এবার কাটাকুটি করবো, এখানে যে 3 কাটবো, এখানে 3 কেটে দিলাম, এই 7 কেটে দেবো, এই 7 কেটে দেবো, ঠিক আছে। এখানে একটা 7 আছে, একটা 7 আছে, কেটে দিলাম। এখানে যে কটা 2 আছে, এই 2 কাটলাম, এই 2 কেটে দিলাম, এই দুটো কাটলাম, এটা কাটলাম, এটাও কাটলাম, এটা কাটলাম, এটাও কেটে দিলাম। সুতরাং সমস্ত সব কিছু কিন্তু আমাদের কেটে গেল। আমাদের উত্তর থাকবে হচ্ছে 1, ঠিক আছে। অর্থাৎ আমাদের নির্ণয় সরলতম মান হবে 1। পরের প্রশ্ন দেখো নাম্বার 4, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো, ঠিক আছে। তো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের কী করতে হবে, 105 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো সেটা করার জন্য আমরা প্রশ্নের মান দেওয়া হচ্ছে 3 নম্বর। তো প্রথমে তোমরা ABC এরকম একটা সরলরেখা অঙ্কন করবে, ঠিক আছে। অঙ্কন করার পরে কম্পাসটা তোমার রুলের মধ্যে কম্পাস নেবে, কম্পাসের মধ্যে রুলটা নেবে এবং এই যে এখানে তোমরা বসাবে, বাস এখানে বসিয়ে, ঠিক আছে, এই যে চাপটা, ঠিক আছে, এই চাপটা প্রথমে কাটবে, তারপর কম্পাসটায় বসাবে এখানে, ঠিক আছে। এখানে বসিয়ে কি করবে, এই যে এই চাপটা কাটবে, তারপর কম্পাসটা এখানে বসিয়ে এই চাপটা কাটবে, ঠিক আছে। তারপর এই অংশটা যোগ করবে, ঠিক, এটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি কোণ। এরপর আমাদের এখান থেকে এই যে অংশটা, এটা হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ 15 ডিগ্রি 8 চাই। সুতরাং সেটা করার জন্য আমাদের এখানে বসিয়ে তোমরা এই চাপটা একবার কেটে দেবে, আর এখানে বসিয়ে এই চাপটা একবার কাটবে এবং এখান থেকে এই অংশটা যোগ করবে। তাহলে যে এই যে এখান থেকে এই যে সম্পূর্ণ কোণটা, ঠিক আছে, এই কোণটা এটা হচ্ছে আমাদের 105 ডিগ্রি কোণ হয়ে যাবে এবং এখানে লিখবে এটা 105, ঠিক আছে। এইভাবে কিন্তু এটাকে অঙ্কনটা তোমরা করবে, ঠিক আছে। এরপর দেখো দুটি দেওয়া আছে, তোমাদের যে কোনো একটি করতে হবে। পরেরটা কী দেওয়া আছে দেখো, এখানে অথবা দিয়ে দেওয়া আছে চাঁদার সাহায্যে 80 ডিগ্রি কোণ অঙ্কন করো, আর পেন্সিল কম্পাসের সাহায্যে ওই কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করো। তো সেটা করার জন্য তোমরা কী করবে, চাঁদার সাহায্যে প্রথমে একটা 80 ডিগ্রি কোণ অঙ্কন করবে, ঠিক আছে। প্রথমে একটা BC এরকম একটা সরলরেখা অঙ্কন করবে। অঙ্কন করার পরে চাঁদাটা বসিয়ে যেখানে তোমাদের 80 ডিগ্রি হবে সেখানে একটা ফোঁটা দিয়ে নেবে, ফোঁটা দিয়ে এখানে BC A আর B যোগ করে দেবে, ঠিক আছে। এটা হয়ে যায় তোমাদের 80 ডিগ্রি একটা কোণ। এবার এই কোণটাকে সমদ্বিখণ্ডক করতে হবে, মানে 2 ভাগে ভাগ করতে হবে। সেটা করার জন্য তোমরা কম্পাসের কাঁটাটা এখানে বসাবে এবং এরকম একটা চাপ, এখান থেকে এরকম একটা চাপ আঁকবে এবং তারপর এখানে বসিয়ে তোমরা এই চাপটা কাটবে আর এখানে বসিয়ে এই চাপটা কাটবে, ঠিক আছে। এরপর এই D আর B যোগ করে দেবে, ঠিক আছে। তাহলে এখানে যে দুটি কোণ আমরা পাচ্ছি, এই একটা কোণ এটা হচ্ছে 40 ডিগ্রি, এটা হচ্ছে 40 ডিগ্রি, তো দুটি সমান অংশে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু এই অঙ্কটা তোমরা করবে, ওকে। তো তোমাদের এই ছিল ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্টের। এখানে আমরা সমস্ত বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি করে নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। তো প্রতিটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং সমস্ত অধ্যায়গুলো তোমাদের যেগুলো ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে রয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, ঠিক আছে। ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবে, ওকে। আর যদি এই সমস্ত ভিডিওর যে PDF ফাইলগুলো পেতে চাও তাহলে অ্যাপটিকে তোমরা ডাউনলোড করে নেবে, সেখানে তোমরা PDF গুলো পেয়ে যাবেন। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।